নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের একটা সুন্দর গল্প, ম্যাকেঞ্জি ফ্রুট। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম ম্যাকেঞ্জি ফ্রুট, সত্যজিৎ রায়ের। ম্যাকেঞ্জি সাহেবের বাগানে আশ্চর্য গাছটা আবিষ্কার করলেন নিশিকান্তবাবু। সাহেব যে গাছপালা ভালোবাসতেন সেটা করিমগঞ্জে এসেই শুনেছিলেন নিশিকান্তবাবু। ভারত স্বাধীন হবার বছর 7 মধ্যেই সাহেব অস্ট্রেলিয়ায় তার দেশে ফিরে যান। তারপর থেকে এই বাংলো বাড়িটা খালিই পড়ে রয়েছে। লোকে বলে সাহেবের গিন্নি নাকি এই বাড়িতেই বজ্রাঘাতে মারা যান। সাদা গাউন পরা তার ভূতকে নাকি বাগানে ঘুরে বেড়াতে দেখা যায় পূর্ণিমার রাতে। তাই এই বাড়ির দিকে আর বিশেষ কেউ ঘেঁষে না। নিশিকান্তবাবু বহরমপুরের সরকারি স্কুলে মাস্টারি থেকে রিটায়ার করে করিমগঞ্জে আসেন মাধব কবিরাজকে দিয়ে তার বাতের চিকিৎসা করানোর জন্য। মাধব ডাক্তারের খ্যাতি দেশজোড়া না হলেও প্রদেশজোড়া তো বটেই। বন্ধু তারক বাগচির বাড়িতে কদিন থেকে চিকিৎসা করিয়ে ফেরত চলে যাবেন, এই ছিল কথা। কিন্তু সে আর হলো না। প্রথমত এসে শুনলেন মাধব কবিরাজ মারা গেছেন 1.5 মাস হলো। তারপর তারক বাগচি বললেন, তুমি একা মানুষ, বিয়ে থাওয়া তো করনি, কার জন্য ফিরবে বহরমপুরে? এখানেই থেকে যাও। কবিরেজ আর নো কবিরেজ, করিমগঞ্জের জল হওয়াতেই তোমার বাত ভালো হয়ে যাবে। অনুরোধ এড়াতে পারেননি নিশিকান্তবাবু। একবার যেতে হয়েছিল বহরমপুরে তলফি তলফা গুটিয়ে নিয়ে আসার জন্য। সেই থেকে পেইং গেস্ট হয়েই আছেন বন্ধুর বাড়িতে। বেশ ছিমছাম বাড়ি। মুনসেফের আয় থেকে তারক বাগচি তৈরি করেছিলেন 64-এ। বউ মারা গেছে বছর 3 হলো। একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে চাকরি করে দেরাদুনে। জায়গাটা যে মনোরম তাতে কোনো সন্দেহ নেই। এককালে রেশমের কুঠি ছিল করিমগঞ্জে। সেই সূত্রেই ম্যাকেঞ্জি সাহেবের পূর্বপুরুষ এখানে বাসা বেঁধেছিল। কুঠি উঠে গেছে 100 বছর আগে, কিন্তু ম্যাকেঞ্জিরা করিমগঞ্জের মায়া কাটাতে পারেননি। শেষ সাহেব জন ম্যাকেঞ্জিও হয়তো থেকেই যেতেন, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তার মন একদম ভেঙে গিয়েছিল। ছেলে অস্ট্রেলিয়ায় পশমের ব্যবসা করে। সেই বাপকে চিঠি লিখে দেশে আনিয়ে নেয়। বন্ধুর সঙ্গে নিশিকান্তবাবুর একটা ব্যাপারে বেমিল। তারক বাগচি খড়কুনো মানুষ। কাজের পর বাড়িতে বসে আরাম কেদারায় গা এলিয়ে দেন। আর নিশিকান্তবাবুর হেঁটে বেড়ানোর অভ্যেস। বাত সত্ত্বেও সকাল সন্ধে মাইল 2-1 না হাঁটলে তার ভাত হজম হয় না। করিমগঞ্জে আসা দিন 3 মধ্যেই বেড়ানোর পরে ম্যাকেঞ্জি সাহেবের পরিত্যক্ত বাংলোটা চোখে পড়ল তার। পাঁচিল দিয়ে ঘেরা 2.5 বিঘে জমির মাঝখানে একদম ছবির মতন একতলা বাংলো। খাপড়া দেওয়া ঢালু ছাদ, সামনে পেছনে বারান্দা, চারদিক ঘিরে গাছপালা। নিশিকান্তবাবু গাছপালা ভালোবাসেন। বটানি তার প্রিয় সাবজেক্ট ছিল কলেজে। বহরমপুরের বাড়িতে তার একটা নিজের ছোট্ট বাগানও ছিল। তার উপর অনুসন্ধিৎসা তার চরিত্রের একটা বিশেষ অঙ্গ। এত বিচিত্র রকমের গাছ দেখে তিনি আর লোভ সামলাতে পারেননি। 10ই কার্তিক 1387, তারিখটা জরুরি। তিনি বন্ধুর নিষেধ অমান্য করে কাপড় হাঁটুর ওপর তুলে পাঁচিলের একটা ভাঙা অংশ টপকে ঢুকে পড়লেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নারকোল
ইত্যাদি যাবতীয় দেশি গাছ ছাড়াও ছবিতে এবং শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখা বেশ কিছু বিদেশি গাছও চোখে পড়ল নিশিকান্তবাবু। ফুল গাছ যা ছিল তার আর কিছুই অবশিষ্ট নেই। আগাছায় ভরে আছে চতুর্দিক। তারই মধ্যে এক অদম্য কৌতূহলে গাছপালা দেখতে দেখতে এগিয়ে চললেন নিশিকান্তবাবু। বাগানের মধ্যে দিয়ে পাথরে বাঁধানো পথ এঁকে মেঁকে চলে গেছে। আশেপাশে ছড়ানো রয়েছে শ্বেত পাথরের স্ট্যাচু, লোহার বেঞ্চি, জল শুকিয়ে যাওয়া ফোয়ারা। শৌখিন লোক ছিলেন ম্যাকেঞ্জিরা, তাতে কোনো সন্দেহই নেই। বাগানের পেছন দিকটায় পৌঁছে গন্ধটা পেলেন নিশিকান্তবাবু। কোনো ফুল কিংবা ফলের গন্ধ, তবে এই চেনা গন্ধ নয়, স্নিগ্ধ মিষ্টি গন্ধ। নিশিকান্তবাবু এগিয়ে গেলেন অনুসন্ধান করতে। শরৎকালের দিন ছোট হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে পড়বে। গন্ধের কারণটা কি সেটা তার আগেই জানা দরকার। একটা সিংহের মূর্তি পেরিয়ে 3 পা যেতেই নিশিকান্তবাবুকে থেমে যেতে হলো। সামনে বাঁয়ে একটা করবী গাছ, তার ঠিক পেছনে একটা অপেক্ষাকৃত খোলা জায়গায় একটা অচেনা গাছের গায়ে পশ্চিম থেকে ঢলে পড়া সূর্যের রশ্মি এসে পড়ে তার একটা দিককে যেন সোনার পাতে মুড়ে দিয়েছে। নিশিকান্তবাবু এগিয়ে গেলেন গাছটার দিকে। গন্ধ যে এই গাছটা থেকেই আসছে তাতে কোনো সন্দেহই নেই। গাছের ফল থেকে, সাদা রঙের ফল, ওপর দিকটা গোল, তলার দিকটা ঈষৎ ছুঁচলো। গোল অংশটার ব্যাস একটা মাঝারি সাইজের কমলা লেবুর মতন। গাছের পাতাগুলো লক্ষ্য করলেন নিশিকান্তবাবু। তার সঙ্গে সঙ্গে ক্লাসে শেখা বটানির কিছু নামও মনে পড়ে গেল। পাতার রং গাঢ় সবুজ, কম্পাউন্ড লিফ, অবলং, সেরেট। গাছটা 1.5 মানুষ উঁচু। ফলের সংখ্যা কম করেও 50। তাদের গা থেকে সোনালি রোদ ক্রমে সরে যাচ্ছে, কিন্তু ফলের রংটার যেন একটা নিজস্ব ঔজ্জ্বল্য আছে, যাতে মনে হয় অন্ধকার হওয়ার পরেও সেগুলো চোখ টানবে। প্রায় মিনিট 10 ধরে গাছটার এদিক ওদিক ঘুরে অবশেষে নিশিকান্তবাবুর মায়া কাটাতে হলো। পোকা মাকড় সরীসৃপের অভাব নেই এই পরিত্যক্ত বাগানে। এই বেলা বেরিয়ে পড়া দরকার। খালি হাতে ফিরবেন কি না, এই অভিনব গাছের একটি ফল সঙ্গে নেওয়া দরকার। নিশিকান্তবাবু হাত বাড়িয়ে একটি ফল ছেড়ে নিয়ে বাড়িমুখো হলেন। তারকবাবু ফলটা দেখে নিশিকান্তবাবুর মতন না হলেও খানিকটা বিস্মিত হলেন বই কি। এ আবার কি আনলে সঙ্গে করে? নিশিকান্তবাবু বললেন। তারকবাবু ফলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মাথা নেড়ে বললেন, এই জিনিস তো কোশমিনকালে দেখি নিয়ে। অস্ট্রেলিয়ার ফল হবে বলেই মনে হচ্ছে, কিন্তু সেটা সঠিক জানা যায় কি করে বলো তো? ফলের নাম না জানা অবধি নিশিকান্তবাবুর শান্তি নেই। তুমি জ্ঞানবাবুকে গিয়ে দেখাও, বললেন তারক বাগচি। ওর দেশ বিদেশ অনেক ঘোড়া আছে, দেখো উনি যদি চিনতে পারেন। জ্ঞানবাবু অর্থাৎ জ্ঞানপ্রকাশ চৌধুরী। চৌধুরীরা করিমগঞ্জের জমিদার ছিলেন। জ্ঞানপ্রকাশের ছিল ভ্রমণের নেশা। এখন তার বয়স 65। তবে যুবা বয়সে যখন জমিদারি উচ্ছেদ হয়নি তখন বাপের পয়সায় অনেক ঘুরেছেন। অনেক দেশের অনেক কিছু জিনিস সংগ্রহ করে এনে বাড়ি ভরিয়ে ফেলেছেন। নিশিকান্তবাবু তার বন্ধুর কথা মতো ফলটি থলিতে ভরে নিয়ে গেলেন জ্ঞান চৌধুরীর সঙ্গে দেখা করতে। ভদ্রলোক তখন তার বৈঠকখানায় বসে কলের গান শুনছেন। আজকাল ভদ্রলোকের নেশা পুরনো বাংলা গানের রেকর্ড আর ডাক টিকিটে এসে দাঁড়িয়েছে। চৌধুরী মশাই হাল ফ্যাশনের রেকর্ড প্লেয়ারে বিশ্বাস করেন না।
তার গ্রামাফোনের চোঙা আছে এবং সেটি হাতে ঘুরিয়ে দম দিয়ে চালাতে হয়। কাজেই কলের গান বলাটাই ঠিক। 3 মিনিটের রেকর্ড, জোহরা বাইয়ের গান। শেষ হতে চাবি টিপে মেশিন বন্ধ করে ভদ্রলোক নিশিকান্তবাবুকে বসতে বললেন। হাতের ফলটা থলি থেকে বার করে শ্বেত পাথরের টেবিলের ওপর রেখে পাশের সোফায় আসন গ্রহণ করলেন নিশিকান্তবাবু। ওটা আবার কি? জ্ঞানবাবুর দৃষ্টি ফলের দিকে। নিশিকান্তবাবু নম্রভাবে বললেন, আগে ওটার জন্যই আপনার কাছে আসা। এই ফলটা পেয়েছি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে, কিন্তু কি ফল সেটা বুঝতে পারছি না। আপনি তো অনেক ঘুরেছেন টুরেছেন, তাই। দেখি। নিশিকান্তবাবু ফলটা দিলেন চৌধুরী মশাইয়ের হাতে। সেটাকে নেড়ে চেড়ে শুঁকে টুকে দেখে মাথা নাড়লেন জ্ঞান চৌধুরী। এ ফল দেখছি আমার অজানা। আপনি বরং কোনো বোটানিস্টকে জিজ্ঞেস করুন। প্রেসিডেন্সির বোটানির অধ্যাপক এখন বোধ করি বিনয় সোম। সেদিন কাগজে যেন দেখলাম নামটা, সে যদি বলতে পারে। নিশিকান্তবাবু চিন্তায় পড়লেন, তাকে কি তাহলে কলকাতায় যেতে হবে এই ফল নিয়ে? আপনি এক কাজ করুন। তার চিন্তাটা আঁচ করেই যেন বললেন জ্ঞান চৌধুরী, আমার মেজ ছেলের পোলারয়েড ক্যামেরা আছে, সে আপনাকে ফল সমেত গাছের রঙিন ছবি তুলে দেবে। তারই এক কপি আপনি সোমকে পাঠিয়ে দিন, তারপর দেখুন কি বলে। মেজ ছেলে জ্যোতিপ্রকাশ চৌধুরী কানাডায় প্রফেসরি করেন, সম্প্রতি বিয়ে করতে এসছেন করিমগঞ্জে। তিনি খুশি হয়েই তার ক্যামেরায় এই অজানা গাছের ছবি তুলে দিলেন। নিশিকান্তবাবু অবাক হয়ে দেখলেন ক্যামেরার শাটার টেপার সঙ্গে সঙ্গে একটা সাদা কাগজ সাড়াত করে ক্যামেরার গায়ে একটি খাঁজের ভেতর থেকে বেরিয়ে এলো। তারপর চোখের সামনে 1 মিনিটের মধ্যে ভেলকির মতন সেই কাগজে গাছের রঙিন ছবি ফুটে বেরোল। জ্যোতিপ্রকাশ ছবিটা ছিঁড়ে নিশিকান্তবাবুকে দিলেন। ছবিটা হাতে নিয়ে একটু ইতস্তত করে নিশিকান্তবাবু বললেন, একটা ছবি যদি হারিয়ে টারিয়ে যায়। জ্যোতিপ্রকাশ বিনা বাক্যব্যয়ে আরো 2খানা ছবি তুলে দিলেন নিশিকান্তবাবুকে। ছবির সঙ্গে তার কলেজলব্ধ জ্ঞানের উপর নির্ভর করে নিশিকান্তবাবু গাছের একটি বর্ণনা দিয়ে প্রেসিডেন্সির অধ্যাপক বিনয় সোমের কাছে পাঠিয়ে দিলেন। 7 দিনের মধ্যে উত্তর চলে এলো। বিনয় সোম জানালেন এমন গাছ তিনি কখনো দেখেননি। কিন্তু নিশিকান্তবাবু সহজে ছাড়বার পাত্র নন। বর্ণনা সমেত আরেকটি ছবি তিনি পাঠালেন ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল সোসাইটিতে। জ্ঞানবাবুর বাড়িতেই হুইটেকার্স অ্যালম্যানাক ছিল, তাতেই পাওয়া গেল সোসাইটির ঠিকানা। উত্তর আসতে সময় লাগলো 3 সপ্তাহ। সোসাইটির পক্ষ থেকে মার্টিমার সাহেব জানিয়েছেন যে ফল সমেত গাছের যে ছবি পাঠানো হয়েছে তাতে যদি কোনো কারচুপি না থাকে তাহলে বলতেই হবে এই গাছটির জাত অজ্ঞাত। এরপর যেটা ঘটল তাতে নিশিকান্তবাবুর চরিত্রের আর একটা দিকের পরিচয় পাওয়া যায়। সেটা হলো তার ভাবুক দিক। একদিন রাত্রে বিছানায় শুয়ে শুয়ে নিশিকান্তবাবু ভাবলেন, এই যে মানুষ এত রকম শাক সবজি ফল মূল শস্যকে খাদ্য হিসেবে গ্রহণ করেছে, এর শুরু হলো কবে? আম, জাম, কলা, কমলা, পেঁপে, পেয়ারা এসব কি বা কারা প্রথম খেলো সে কথা তো ইতিহাসে লেখে না। অমুক ফল সুস্বাদু, অমুক খাদ্য পুষ্টিকর, এসব কে কবে আবিষ্কার করলো? এর মধ্যে এমনও তো অনেক কিছু আছে যা মানুষের খাদ্য নয়, যা খেলে মানুষের অনিষ্ট হতে পারে। এমন কয়েক শ্রেণীর ব্যাঙের ছাতা আছে যা মানুষের পক্ষে মারাত্মক। সেটা যে খাওয়া চলে না সেটাও তো একদিন মানুষকে খেয়েই বুঝতে হয়েছিল।
শাস্ত্রে যাবতীয় খাদ্যের গুণাগুণ লেখা আছে, কিন্তু শাস্ত্র লেখা হয়েছে এই তো সেদিন, মানুষ সভ্য হওয়ার অনেক পরে। তার লক্ষ লক্ষ বছর আগেই তো সেই সব খাদ্য মানুষ খেতে শুরু করে দিয়েছে। ইতিহাসে এমন একটিরও নজির আছে কি যেখানে বলা হয়েছে অমুক ফল, অমুক শস্য আজ প্রথম অমুক ব্যক্তি খেয়ে সেটাকে খাদ্য বলে প্রমাণ করল? এইসব চিন্তা থেকে নিশিকান্তবাবু একদিন স্থির করলেন যে এই নতুন ফল, যার নাম তিনি দিয়েছেন ম্যাকেঞ্জি ফ্রুট, তাকে খেয়ে দেখতে হবে। তার এই সিদ্ধান্ত সম্বন্ধে তিনি বন্ধুকে কিছুই বললেন না, কারণ বললে তিনি হয় ঔদাসীন্য প্রকাশ করবেন, না হয় হাঁ হাঁ করে উঠবেন। দুটোর কোনোটাই নিশিকান্তবাবু চান না। এই সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই নিশিকান্তবাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে সোজা চলে গেলেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। মনে একটা সংশয় ছিল যে দেখবেন গাছে ফল নেই, সব ঝরে পড়েছে, কিন্তু গিয়ে দেখলেন ফলের সংখ্যা আগের দিনের চেয়েও বেশি। নিশিকান্তবাবু ঝোলা নিয়ে গিয়েছিলেন। টসটসে দেখে 3টি ফল পেড়ে তাতে পুড়ে মনে একটা সংশয় ছিল যে দেখবেন গাছে ফল নেই, সব ঝরে পড়েছে, কিন্তু গিয়ে দেখলেন ফলের সংখ্যা আগের দিনের চেয়েও বেশি। নিশিকান্তবাবু ঝোলা নিয়ে গিয়েছিলেন। টসটসে দেখে 3টি ফল পেড়ে তাতে পুড়ে বাড়িমুখে হলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন তার হৃদস্পন্দনের মাত্রা সাধারণ অবস্থার চেয়ে বেশ খানিকটা দ্রুত। আজ তিনি যা করতে চলেছেন সেটা পৃথিবীতে আর কেউ কোনোদিন করেনি। কিন্তু তাই কি? কাজটা তো ছিল ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। তিনি নিজে কি এই ফল কোনোদিন খেয়ে দেখেননি? এই নতুন প্রশ্নটা সাময়িকভাবে নিশিকান্তবাবুর সমস্ত উৎসাহকে ব্লটিং পেপারের মতন শুষে নিল। কে দিতে পারে এই প্রশ্নের উত্তর? ম্যাকেঞ্জি সাহেবের সঙ্গে করিমগঞ্জের কারোর ঘনিষ্ঠতা ছিল কি না সেটা আগে জানা দরকার, তারপর ফলভক্ষণ। উত্তর মিলল তারকবাবুর কাছে। ম্যাকেঞ্জি বিশেষ মিশতেন টিসতেন না কারোর সঙ্গে, বললেন তারকবাবু। তবে শিবশরণ উকিলের সঙ্গে সাহেবকে ঘুরতে দেখেছি বার কয়েক। বোধহয় সাহেবের কোনো মামলা সূত্রে দুজনের আলাপ হয়। শিবশরণ মিত্র ব্যাপারটাকে অনেক সহজ করে দিলেন। বললেন, মামলা নয়, তারও বাগানের শখ, আমারও বাগানের শখ, আর এই সূত্রেই আমাদের আলাপ। 43 রকমের গোলাপ ছিল আমার বাগানে, সাহেব দেখে খুব তারিফ করেছিলেন। নিশিকান্তবাবু ভরসা পেয়ে ছোলা থেকে ফল বার করলেন। এই ফল কি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে দেখেছেন কখনো? শিবশরণবাবুর ভুরু কুঁচকে গেল। সাহেবের বাগানে ছিল এই ফল? আজ্ঞে হ্যাঁ। কোনখানটায়? নিশিকান্তবাবু বর্ণনা দিলেন। কাছাকাছি একটা বাজে ঝলসানো আমলকি গাছ আছে কি? প্রশ্ন করলেন শিবশরণবাবু। তা আছে, মনে পড়ছে নিশিকান্তবাবু। এই অজানা গাছটার পূব দিকে হাত 10 দূরে। তার মানে মেম সাহেব যেখানে মারা গিয়েছিলেন ঠিক সেইখানেই আছে এই গাছটা, বললেন শিবশরণ উকিল। তবে সাহেব থাকাকালীন এই গাছ ছিল না, থাকলে আমার চোখে পড়ত। ও বাগানে সাহেবের সঙ্গে অনেক ঘুরেছি আমি। হাঁফ ছাড়লেন নিশিকান্তবাবু। পায়োনিয়ার হবার পথে তার আর কোনো বাধা নেই। তিনি হবেন ম্যাকেঞ্জি ফ্রুটের প্রথম ভক্ষক। সেই রাত্রে নিতাই ঠাকুরের রান্না চচ্চড়ি, মুসুরির ডাল, লাউ ঘন্ট আর ট্যাংরা মাছের ঝোল খেয়ে বন্ধুর সঙ্গে উত্তরের বারান্দায় বসে আধ ঘন্টাখানেক গল্প করে নিশিকান্তবাবু চলে এলেন নিজের ঘরে। বিকেল থেকেই মেঘ করেছিল। 10টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বেশ জাঁকিয়ে বৃষ্টি নামল।
নিশিকান্তবাবু ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে কুঁজো থেকে এক গ্লাস জল ঢেলে নিয়ে খাটের পাশে টেবিলের ওপর রাখলেন। তারপর একটি ম্যাকেঞ্জি ফ্রুট হাতে নিয়ে দেয়ালে টাঙানো পরমহংস দেবের ছবিটা উদ্দেশ্য করে একটা নমস্কার ঠুকে শরীরটাকে টান করে হাতের ফলে কামড় দিলেন। বার তিনেক চিবোনোর পর ফলের রস খাদ্যনালীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন এ একবারে দেবভোগ্য ফল। এর সঙ্গে অন্য কোনো ফলের সাদৃশ্য নেই, তুলনাও নেই। একটা আস্ত ফল শেষ করতে 5 মিনিট সময় লাগলো নিশিকান্তবাবু। তখন রাত 11:45। ঘুমানোর কোনো প্রশ্নই ওঠে না। একে তো আবিষ্কারের উত্তেজনা, তার উপর একটা সংশয় আছে, এই ফলে যদি কোনো অনিষ্ট হয় সেটা হয়তো রাতারাতেই জানা যাবে। নিশিকান্তবাবু ঘন ঘন নিজের নাড়ি টিপে দেখতে লাগলেন। চেহারায় কোনো অনিষ্টের ছাপ পড়েছে কিনা সেটা জানবার জন্য আধ ঘন্টা অন্তর অন্তর দেয়ালে টাঙানো আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালেন। শেষটায় মাঝরাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পায়চারি করে শরীরের মাংসপেশিগুলো সব ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করে দেখলেন। 5টার ঠিক পরে যখন ভোরের প্রথম পাখি ডাকতে শুরু করেছে, তখন নিশিকান্তবাবু উপলব্ধি করলেন যে তার কোমরের বাত সম্পূর্ণ সেরে গেছে এবং এমন সুস্থ তিনি গত 30 বছরের মধ্যে কখনো বোধ করেননি। ম্যাকেঞ্জি ফলের এই আশ্চর্য স্বাদ তিনি একাই ভোগ করবেন, এটা নিশিকান্তবাবুর কাছে ন্যায্য বলে মনে হলো না। সেই সঙ্গে তিনি যে ফলের সন্ধান পেয়েছেন এবং তিনি প্রথম এই ফল খেয়ে দেখেছেন সেটাও তো জানানো দরকার। বন্ধুর এ ব্যাপারে কোনো উৎসাহ নেই সেটা নিশিকান্তবাবু ভালোভাবেই জানেন। ব্যাপারটা কোনো গণ্যমান্য ব্যক্তির গোচরে আনা উচিত, এটা মনে করে জ্ঞান চৌধুরীর নামটাই সবচেয়ে আগে মনে পড়ল। মানুষে মানুষে যদি রুচিভেদ হয় সেটা নিশিকান্তবাবু জানেন, কিন্তু এমন সুস্বাদু ফল কারুর খারাপ লাগতে পারে সেটা যেন তার বিশ্বাস হচ্ছিল না। তাই একটি ফল সঙ্গে নিয়ে গেলেন তিনি চৌধুরীর নিবাসে। বৈঠকখানায় জ্ঞানবাবুর সঙ্গে একটি অবাঙালি ভদ্রলোককে দেখে কিছুটা দমে গেল নিশিকান্তবাবু ভনিতা না করে তার আসার কারণটা জানিয়ে থলি থেকে ফলটা বার করে চৌধুরী মশাইয়ের সামনে টেবিলের ওপর রাখলেন। নাম জানলেন এই ফলের? জ্ঞান চৌধুরী প্রশ্ন করলেন। নিশিকান্তবাবু জানালেন রয়্যাল বোটানিক্যাল সোসাইটি পর্যন্ত ছবি দেখে ফলটাকে চিনতে পারেনি। আপনি খেয়ে দেখুন, অতি সুস্বাদু ফল। জ্ঞানবাবু আপত্তি করলেন না, তবে কামড় না দিয়ে চাকরটাকে ডেকে ছুরি আর 2টো প্লেট আনিয়ে নিজে এক টুকরো নিয়ে আর এক টুকরো দিলেন অন্য ভদ্রলোকটিকে। খাবার পর দুজনের মুখের ভাব দেখে নিশিকান্তবাবুর মন খুশিতে ভরে গেল। এই যে অতি সুস্বাদু মশাই, বললেন জ্ঞানবাবু। ওয়ান্ডারফুল, বললেন অন্য ভদ্রলোকটি। ডিলিশিয়াস, ইয়ে ফল কোথায় মিলল? নিশিকান্তবাবু সরল মনে সবকিছুই বলে দিলেন, এমনকি তার বাত ছেড়ে যাওয়ার ব্যাপারটা পর্যন্ত। ম্যাকেঞ্জি ফ্রুট, এ কি আপনি দিলেন নাম? অবাঙালি ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন। নাম তো একটা দেওয়া দরকার, বললেন নিশিকান্তবাবু। এছাড়া আমার আর কিছু মনে পড়ল না। নামটা যে বেশ জবরদস্ত হয়েছে সেটা 2 ভদ্রলোকই স্বীকার করলেন। আর বেশি কথা না বাড়িয়ে দুজনকেই নমস্কার জানিয়ে নিশিকান্তবাবু বিদায় নিলেন। চৌধুরী নিবাস থেকে রাস্তায় বেরিয়ে নিশিকান্তবাবু ভারী প্রসন্ন বোধ করলেন। একটা কীর্তি রেখে যেতে চলেছেন তিনি। এমন যে হবে সেটা তার এই 62 বছরের জীবনের ঘটনা থেকে কারুর কি বোঝার সাধ্য ছিল? না, ছিল না। মাঝারি মানুষের মাঝারি জীবন তার, আর লক্ষ লক্ষ মাঝারি জীবনের সঙ্গে কোনো পার্থক্য নেই। কিন্তু আজ তিনি অনন্য, শুধু বাঙালিদের মধ্যে নয়, নিজ দেশবাসীর মধ্যে নয়,
সারা পৃথিবীর মধ্যে। কিন্তু কীর্তির শেষ তো এখানেই নয়। এই ফল যদি 10 জনের হাতে তুলে দেওয়া যায় তবেই না কীর্তি। ফলের ব্যাপক চাষ হলে দেশের লোকের যে কত উপকার হবে সেটা ভাবতেই নিশিকান্ত বাবুর বুক 10 হাত হয়ে গেল। ফলের বীজ তো আছে তার কাছে, হালকা বেগুনি শ্বাসের ভেতর কালো রঙের বীজ। সেটা পুঁতলে গাছ হবে না হবে না? তার বাড়ির পেছন দিকে লাউ মাচার পাশে তো খানিকটা জমি রয়েছে, সেখানে পরীক্ষা করে দেখলে ক্ষতি কি? কিন্তু সেগুড়ে বালি, বীজ পুঁতে জল টল দিয়ে কোনো ফল হলো না। 7 দিন অপেক্ষা করেও অঙ্কুরের কোনো চিহ্ন দেখতে পেলেন না নিশিকান্তবাবু। ইতিমধ্যে ফলের আশ্চর্য গুণের আরও পরিচয় পেয়েছেন তিনি। পড়শি অবনী ঘোষের 8 বছরের ছেলে ভূত তার কাছে মাঝে মাঝে অঙ্ক দেখাতে আসে। তার ফ্যারেঞ্জাইটিস সেরে গেছে এই ফল খেয়ে। পাড়ার একটা ঘেও কুকুর তারকবাবুর বাড়ির রাস্তার দিকের বারান্দায় সামনে এসে রোজ ঘুরঘুর করে। নিশিকান্তবাবু তাকে ফলের এক টুকরো খেতে দেওয়ায় 2 দিন পর দেখলেন তার ঘা শুকিয়ে গেছে। এমনকি বন্ধুকে না বলে তার চায়ে 1 চামচ ম্যাকেঞ্জির রস মিশিয়ে দেওয়ার ফলে ভদ্রলোকের 10 দিনের বসা সর্দি একদিনে হাওয়া। কিন্তু শুধু করিমগঞ্জের লোকেরা এই ফলের কথা জানবে, বাইরের আর কেউ জানবে না? এটা কি হয়? জ্যোতিপ্রকাশবাবুর তোলা একখানা ছবি এখনো আছে নিশিকান্তবাবুর কাছে। ইংরেজিতে ফুলস্কেপের 4 পাতা একটি প্রবন্ধ লিখে ছবি সমেত স্টেটসম্যান পত্রিকায় পাঠিয়ে দিলেন তিনি। প্রবন্ধের নাম এই ওয়ান্ডারফুল নিউ ফ্রুট। বলা বাহুল্য তিনি নিজেই ফলের আবিষ্কর্তা, সেটা বেশ পরিষ্কারভাবেই লিখে দিলেন নিশিকান্তবাবু। এই অবস্থায় আত্মপ্রচারের লোভ কি সামলানো যায়? 7 দিন বাদে একটা বছর 25 যুবক তার বাড়িতে এলো দেখা করতে। ইনি অঞ্জন সেনগুপ্ত, স্টেটসম্যানের রিপোর্টার। স্মার্ট চেহারা, চোখে পুরু চশমা, সঙ্গে ক্যামেরা ও টেপ রেকর্ডার। নিশিকান্তবাবু যে ফলটার কথা লিখেছেন সেটা সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছে তাকে। নিশিকান্তবাবু খুশি হলেন। এই তো চাই, এমনটাই তো আশা করেছিলেন তিনি। আমার লেখাটা যাচ্ছে তো? নিশিকান্তবাবু প্রশ্ন করলেন। লেখার চেয়ে মানে সাক্ষাৎকারটা আজকাল লোকে বেশি পছন্দ করে, বললেন অঞ্জন সেনগুপ্ত। আমি কি গাছটা একবার দেখতে পারি? নিশ্চয়ই পারেন, বললেন নিশিকান্তবাবু, তবে মাইলখানেক হাঁটতে হবে। দুজনে মিলে বেরিয়ে পড়লেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানের উদ্দেশ্যে। 10 দশেক যাওয়া হয়নি বাগানে। শেষ যেদিন গেছেন সেদিনও নিশিকান্তবাবু দেখেছেন গাছ ফলের ভারে রুমিয়ে পড়েছে। এই ফলের কি তাহলে সিজন নেই? সারা বছরে কি গাছে ফল ফলে? যাবার পথে এইসব প্রশ্ন নিশিকান্তবাবুর মনে ঘুরছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, যে বাগানে তিনি ছাড়া আর কেউ প্রবেশ করেনি গত কয়েক মাস, এক ক্যামেরা নিয়ে জ্যোতিপ্রকাশ চৌধুরী ছাড়া, সেখানে আজ এত লোক কেন? 2 জন লোককে চিনতে পারলেন নিশিকান্তবাবু। জ্ঞানপ্রকাশ চৌধুরী ও তার ঘরে সেদিন যে অবাঙালি ভদ্রলোকটি ছিলেন তিনি। আজ তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জ্ঞানবাবু। একে সেদিন দেখেছেন আপনি? ইনি হচ্ছেন চুনিলাল মানসুখানি। আপনার দেওয়া সেই ফলটি খেয়ে ইনার অবধি মাথায় নানান ফন্দি খেলছে। তাই বুঝি? নিশিকান্তবাবুর বুকের মধ্যে কেমন জানি দুরু দুরু আরম্ভ হয়ে গেছে। কিছু একটা ঘটতে চলেছে, তিনি বেশ বুঝতে পারছেন। ওই ফলের চাষ করার ইচ্ছে মিস্টার মানসুখানির। ব্যবসাদার মানুষ তো, নতুন ব্যবসার সুযোগ পেলে ওকে সামলানো দায়। নিশিকান্তবাবু কথাটা না বলে পারলেন না।
কিন্তু আমি ওই বীজ পুঁতে দেখেছি, চারার কোনো লক্ষণ দেখিনি। মানসুখানি হেসে উঠলেন। গাছ শুধু এই বাগানের মাটিতেই জন্মায়। ওই দেখুন, 7 দিন আগে পোঁতা বীজে কেমন চারা গজিয়েছে। নিশিকান্তবাবু অবাক হয়ে দেখলেন, আগের গাছটা থেকে হাত 10 ডাইনে একটা সতেজ গাছের চারা। পাতা দেখে তাকে চিনতে কোনো অসুবিধা হয় না। সাংবাদিক অঞ্জন সেনগুপ্ত জোর খবরের গন্ধ পেয়ে নিশিকান্তবাবুকে ছেড়ে মানসুখানিকে ধরেই ইন্টারভিউ করে নিয়ে গেলেন। নিশিকান্তবাবুর প্রবন্ধের বদলে সেই ইন্টারভিউটাই বেরোলো কাগজে। 6 মাসের মধ্যেই ম্যাকেঞ্জি ফলের গাছে ম্যাকেঞ্জি সাহেবের বাগান ভরে গেল। 1 মাসের মধ্যেই জ্ঞান চৌধুরীর সঙ্গে পার্টনারশিপে মানসুখানির ব্যবসা চালু হয়ে গেল। মাত্র 162টা গাছ, কিন্তু তা থেকে যে ফল পাওয়া যায় সারা বছর ধরে। ইতিমধ্যে গবেষণাগারে পরীক্ষা করে জানা গেছে ফলে 7 রকমের ভিটামিন আছে, এবং সেই সঙ্গে আরও এমন কিছু আছে যার সঙ্গে রাসায়নিকদের এখনো পরিচয় হয়নি। স্বাদ, গন্ধ, উপকারিতা ও দুষ্প্রাপ্যতার জন্য ফলের দাম হলো আকাশ ছোঁয়া। একটি টিনে 2 টুকরো করে কাটা সংরক্ষক রসে ভাসমান 4টি করে খোসা ছাড়ানো বীজবিহীন ফল। প্রতিটি টিনের দাম ভারতীয় টাকার হিসেবে 350। দেশের লোক সেই ফলের শুধু নামই শুনেছে, তাদের ঘরে সেই ফল পৌঁছয় না, কারণ সব ফল চলে যায় জাপান, ইউরোপ ও আমেরিকায়। ফলের খ্যাতি সারা বিশ্বে দাবানলের মতন ছড়িয়ে পড়েছে, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও ম্যাকেঞ্জি সাহেবের বাগানের বাইরে সেই ফল গজানো সম্ভব হয়নি। যেমন বাগানে, তেমনি করিমগঞ্জের লাগোয়া বীরসিংহপুরে ফল যেখানে টিনে ভরা হয়, সেই কারখানায় পুলিশের কড়া বন্দোবস্ত করা হয়েছে। বাগানের চারিপাশ ঘিরে নতুন পাঁচিল উঠেছে, দেখে মনে হয় জেলখানার পাঁচিল। বাংলো ভেঙে মানসুখানির ম্যাকেঞ্জি ফ্রুট কোম্পানির আধুনিক অফিস তৈরি হয়েছে। রোজ সকাল 9টায় জার্মান মার্সিডিজ গাড়িতে ভদ্রলোককে সেই অফিসে আসতে দেখা যায়। তার কয়েকজন খুব কাছের লোকও মাঝে মাঝে সেখানে আসেন, আর যাওয়ার সময় সঙ্গে করে একটি ফলের টিন নিয়ে যান কনসেশন রেটে। এছাড়া অফিসের কর্মীর বাইরে আর কারুর প্রবেশাধিকার নেই। আজ 1.5 বছর হলো এই ব্যবসা চালু হয়েছে, কিন্তু নিশিকান্তবাবুর হতভম্ব ভাবটা এখনো কাটেনি। অফিস খোলার 2 দিন বাদে তিনি গিয়েছিলেন ম্যাকেঞ্জি সাহেবের বাগান দেখতে, কিন্তু পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তিনি ভারী অবাক হয়ে বললেন, हम निशिकांत बोस है, ये फल हमारी आविष्कार है, तुम्हारा बाबू को जाके बोलो। কিন্তু সশস্ত্র দ্বার রক্ষক তার কথায় কান দেয়নি। জ্ঞান চৌধুরীর বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। তিনি এখন আর যাত্রার সঙ্গে দেখা করেন না। তারক বাগচি অবশ্য এতদিনে সবই জেনেছেন। তিনি ভর্ৎসনার সুরে বন্ধুকে বললেন, তোমার বন্ধু উকিল, তুমি তার সঙ্গে পরামর্শ না করে ফস করে কতগুলো ব্যাপার করে বসলে। ধুরন্ধর লোকের মতিগতি তুমি বুঝবে কি করে? তোমাকে বোকা পেয়ে তারা যে লেঙ্গি মারবে, এতে করে আর আশ্চর্য কি? তবে একটি ফল নিশিকান্তবাবুর কাছে রয়ে গিয়েছিল। বীরসিংহপুরে গিয়ে একটি খালি টিন তিনি সংগ্রহ করে এনেছেন অনেক কষ্টে। সেই ফল তার মধ্যে তিনি রেখে দিয়েছেন। তারই আবিষ্কার এই ফল। তিনি প্রথম খেয়েছিলেন, তিনি নামকরণ করেছিলেন ম্যাকেঞ্জি ফ্রুট। সেই আশ্চর্য ফল এই 1.5 বছর পরেও আজও টাটকা রয়েছে। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের
বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।